আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা, দুদেশের সীমান্তে গোলাগুলি, দিল্লি এবং ইসলামাবাদে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ। কাশ্মীর ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে কংগ্রেসের সমর্থন, সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের, দুদেশকে সংযম দেখাতে বলল জাতিসংঘ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আগে নির্বাচন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি এনসিপির। রাজধানীর রামপুরায় বিক্ষোভ। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস মোয়াজ্জেমের তদবির বাণিজ্য ও শত কোটি টাকার দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড়, এখনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। দুদেশের সীমান্তে সেনাবাহিনীর গোলাগুলির পাশাপাশি পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে দিল্লি ও ইসলামাবাদে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভারতীয়দের, অন্যদিকে পাকিস্তানের নাগরিকদের দাবি তারাই ভারতীয় ষড়যন্ত্রের শিকার। দুদেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক চাপ প্রয়োগ না করলে যুদ্ধাবস্থা সামাল দেওয়া কঠিন হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যে আশঙ্কা করা হচ্ছিল গভীর রাতে তার সত্য প্রমাণ করে গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্ত জুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে দুই জঙ্গির বাড়ি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দুজনই যুক্ত ছিল সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈয়বার সঙ্গে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে এই দুই জঙ্গি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার রাতে আসিফ শেখ এবং আদিল হোসেন ঠোকর নামের ওই দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হয়। ভারতের সেনা সূত্রে বরাতে আনন্দবাজার পত্রিকা বলছে দুই জঙ্গির বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল, তবে এই বিস্ফোরণ ভারতীয় সেনাবাহিনী ঘটিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এদিকে গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও জানিয়েছে জঙ্গি আদিল ঠোকর 2018 সালে অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যায়। গত বছর ফিরে আসে কাশ্মীরে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েকবার দক্ষিণ কাশ্মীরেও দেখা দিয়েছিল। স্থানীয় বাসিন্দা হয় পেহেলগাম এবং বৈশরণের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার। আদিল ঠোকর ওরফে আদিল গুড়ি এখনো অনন্তনাগেই রয়েছে বলে ধারণা দেশটির গোয়েন্দা বিভাগের। ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ট্র্যাক এন্ড পানিশ এভরি টেররিস্ট। বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে তাদের মদতদাতাদের। মোদীর এই হুঁশিয়ারির পরেই দুই লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়ে যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে জঙ্গিদের গ্রেফতারে গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। তল্লাশির সময় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজরিপোরা এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা হঠাৎ করেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়, তবে হতাহতের কোনো খবর মেলেনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন এই ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। তবে পেহেলগামের হামলাকে ভারতের সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন পর্যটক হত্যাকাণ্ড মোদী সরকারের পরিকল্পিত ঘটনা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
গত মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে হামলা চালিয়ে অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এ ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল সর্বতোভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপকে বিরোধী দলগুলো পূর্ণ সমর্থন করবে। এদিকে একই সাথে পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত একটি ঘটনা। আসিফ আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে পাকিস্তানের কোনো ধরনের সংযোগ নেই। I think India should not be resorting to such measures. This will escalate the situation, and there's a possibility that there is a outbreak of all-out war. কাশ্মীরের ভারতশাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায় অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অন্যদিকে ভারত দাবি করে থাকে এটি পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ। আশিকুর রহমান, এটিএন বাংলা। ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সময় বেলা 12:30টার দিকে দোহা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ইতালিতে পৌঁছলে রোম ও ভ্যাটিকানে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন। আগামীকাল সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ডক্টর ইউনূস। রোববার বাংলাদেশ সময় বেলা 12টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আগে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর রামপুরায় বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগকে দেখা মাত্রই প্রতিহত করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। ২৪ জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রামপুরায় তাদের স্লোগান, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বিক্ষোভের আগে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা বলেন, দেশের জনগণকে হত্যা করে আওয়ামী লীগের সমর্থনে যারা ঝটিকা মিছিল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার গণপরিষদ নির্বাচন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথেই থাকবে দলটি। নিষিদ্ধ করার জন্য এখনো আমাদেরকে রাজপথে আন্দোলন করে যেতে হচ্ছে। সন্ত্রাসী ওই জঙ্গি আরএসএস এর মদতপুষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। বিচারের দাবিতে আবারও জুলাই বিপ্লবের মতো পিপিলিকার মতো রাস্তায় নেমে আসুন। হাসিনাকে ভারত থেকে এই বাংলাদেশে এনে তাকে ফাঁসির দড়িতে অবশ্যই ঝুলাতে হবে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অন্তর্বর্তী সরকারকেই আওয়ামী লীগের দৃশ্যমান বিচার করতে হবে। দলটির নিবন্ধন বাতিলের আগে নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে আইন দ্বারা নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ব্যাপারে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নাগরিক পার্টির এই নেতা বলেন, কোনো একটা দল নয়, জনগণই সিদ্ধান্ত নেবে সংবিধান কেমন হবে। যারা চেষ্টা করছেন একটা রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার, আমরা আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, দিবাস্বপ্ন দেখা বন্ধ করেন। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হলে নির্বাচন কমিশনের সক্ষমতার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহে স্থানীয় জামাত আয়োজিত কর্মী সভায় তিনি কথা বলেন। ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচনের দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। সংস্কার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ছাড়া জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে দাবি করেন আমিরে জামায়াত। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্নকক্ষ নয় কেন? একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মহাসচিব আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার 10টির মতো প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক। এ সময় ভারত সরকারকে তার নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান ডক্টর আহমদ আব্দুল কাদের। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। এই কমিশনের প্রস্তাব বাতিল হতে পারে না। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, দ্রুত সঙ্গে আপনি এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করুন। সেখানে ইসলামপন্থীদেরকে সাথে রাখতে হবে, শুধু কিছু নাস্তিকে রাখলে চলবে না। নাস্তিকদের রেখে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোনো কমিশন হতে পারে না। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি একথা বলেন। তার আশঙ্কা, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে নানা সংকট দেখা দিতে পারে। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে দাবি করেন তিনি। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণ অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি এই উত্তেজনা সামরিক উত্তেজনা, এটা কিন্তু পরিণত হতে পারে। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা এই অঞ্চলে শান্তি চাই। পরাশক্তির পক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে। অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে বহুমাত্রিক সংকট কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকালে রাজধানীর একটি হোটেলে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়। শীঘ্রই নির্বাচন কমিশনে আবেদন করবেন নিবন্ধনের জন্য, আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলের মহাসচিবের দায়িত্বে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। যারা 2018 সালের নির্বাচনে গেছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। এরপর দলের ইস্তেহার ঘোষণা করেন মহাসচিব শওকত মাহমুদ। জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ
ঘোষণা করছি। প্রাথমিকভাবে 57 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় 32 বছর ধরে চালিয়ে যাওয়া নিরাপদ সড়ক চাইয়ের মতো সামাজিক আন্দোলন ছেড়ে রাজনৈতিক দল গঠনের কারণ ব্যাখ্যা করেন তিনি। নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে এদেশের মানুষের জন্য কাজ করেছে, তেমনি ভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। খুব শিগগিরই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলে জানান দলের শীর্ষ নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমাদের চলার পথে আপনারা আমাদের পাশে থাকবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোয়াজ্জেম হোসেনের তদবির বাণিজ্য ও শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে এখনও ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। রাজধানীর ধানমন্ডিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহিদি এই কথা বলেন। মোয়াজ্জেম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। গেল কয়েকদিন ধরে এপিএস বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির বিষয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তদবিরের মাধ্যমে শত কোটি টাকা আয়ের অভিযোগের তদন্তের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। সেটা তো আপনারা সকলেই দেখেছেন। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। তদন্ত করার উদ্যোগ নেবেন? আজকের কাজ নিয়ে প্রশ্ন করেন। কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই। এ সময় এক প্রশ্নের জবাবে সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে কিছুই জানেন না তিনি। উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। এর আগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিচ্ছন্নতা ও মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে নিয়মিত অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। আহ্বান থাকবে যে আপনারা আপনাদের বাসাবাড়িটা পরিষ্কার রাখেন, ডোবা নালা নর্দমা এগুলো আমরা পরিষ্কার রাখবো। নগর পরিচ্ছন্নতায় সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় সেখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন এতে দুদেশের ব্যবসা বাণিজ্য কমে যাবে। ভারতের বিকল্প বাজার হবার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটিও বাধাগ্রস্ত হবে। প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারে কমার্শিয়াল উইং চালু রাখার পরামর্শ ব্যবসায়ী ও কূটনীতিকদের। রিপোর্ট মাহবুব কবির চপ্পলের। 5 আগস্টের পর বাংলাদেশের কাছে বিভিন্ন পণ্য বিক্রিতে গড়িমসি করছে ভারত। ফলে বিকল্প বাজার হিসেবে মিয়ানমারের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দেশটি থেকে 1,05,000 টন চাল আমদানি হয়েছে, 55,000 টন ডাল, মটর, মরিচ, পেঁয়াজ, আদা ও চিনি আমদানির সমঝোতা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার বছরে $3.25 মিলিয়ন ব্যবসা করছে। দেশটির বাজার দখল করছে বাংলাদেশের ওষুধ। টোটাল মিয়ানমারে আমরা যদি মার্কেট সাইজ বিবেচনা করি তাহলে এটি 600 থেকে 700 মিলিয়ন ডলারের একটি মার্কেট। এর মধ্যে আমাদের বাংলাদেশ আমাদের অফিসিয়াল হিসাবে 35 থেকে 45 মিলিয়ন ডলারের মধ্যে একটি বাজার আমরা এখানে নিয়ে কাজ করছি। এটিকে আরো 20 to 30% ইমিডিয়েট ইফেক্টে আমরা হয়তো 2-3 বছরে রিচ করতে পারবো। ইন্ডিয়া একটা বিশাল দেশ, তার যত আইটেম আছে মিয়ানমারে তত আইটেম নাই, কিন্তু মিয়ানমারে কিছু কিছু যে আইটেম আছে সেটাকে যদি আমরা প্রাইস দুই দেশেরই কম্পেয়ার করি তাহলে আমরা কিন্তু একটা বার্গেনিং অপরচুনিটি আমরা এনজয় করতে পারি। তবে এই সম্ভাবনায় শঙ্কা দেখা দিয়েছে মিয়ানমারে বাংলাদেশের কমার্শিয়াল উইং বন্ধের সিদ্ধান্তে। অভিযোগ আছে ভারতের উপর নির্ভরতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার 19 বছরের পুরনো
উইংটি বন্ধের উদ্যোগ নেয়, আর সেটি এখন বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমার সহ আরও একটি দেশের মিশন নিয়ে আমরা আমাদের স্পেশালি এটা ফরেন মিনিস্ট্রির কাজ ওনারা চিন্তা করছেন এবং এটাকে হয়তো স্থানান্তরিত হবে। কমার্শিয়াল উইং বন্ধ হলে দুই দেশের বাণিজ্য কমে যাবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশেষ বিশেষ মুহূর্তে আমাদের এমন একটা প্রয়োজন হয় যে এটা হঠাৎ করেই আমাদের এই আমদানিটা করা লাগতে পারে। কমার্শিয়াল উইং অনেক বছর ধরেই এই কাজটা করে, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখা এবং দ্রুত এইটি বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করা। Very important to have commercial wings in Bangladesh embassy in Myanmar. This is because Bangladesh and Myanmar, they have totally different culture and there is huge communication gap. And এই সিদ্ধান্ত সঠিক মনে করছেন না সাবেক এই রাষ্ট্রদূত। আসলে তো ওদের কাছ থেকে আমরা অনেক জিনিসপত্র কিনি, যেটা গুরুত্বপূর্ণ সেটা তো আমাদের কমার্শিয়াল উইং এই কাজটি করে। কমার্শিয়াল উইং কেন বন্ধ করে দিবে আমি বুঝি না। আমি মনে করি যে এটা করাটা সঠিক না, থাকুক না, কারণ ওদের সাথে ওরা আমাদের দুটো প্রতিবেশীর ওরা একটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। নানা কারণে আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, যা অত্যন্ত হতাশার এবং এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসররা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। এখনো কিন্তু ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয়, বিপজ্জনক বটে। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজ ধরাছোঁয়ার বাইরে? যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বকে শেখ হাসিনার পক্ষে যারা কাজ করে গেছেন তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি? ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরও দেশে চাঁদাবাজি ও বদলি বাণিজ্য বন্ধ হয়নি। আগে নিত আওয়ামী লীগ, এখন নেয় আরেক গ্রুপ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় দলের ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভিপি নূর আরও বলেন, দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, তাই সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিকে যেতে হবে। অভ্যুত্থানের পরে এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব কমে নাই। ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারীদের দৌরত্ব বন্ধ হয় নাই। মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে। আগে দিত আওয়ামী লীগ, এখন দিচ্ছে অন্য নেতারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম, যা স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলেছে। সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। অনিয়ন্ত্রিত চালের বাজারে দাম বেড়েছে আরেক দফা। বিক্রেতারা বলছেন উৎপাদন সংকটের কথা, আর ক্রেতারা চাইছেন যথাযথ মনিটরিং। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। গত কয়েক মাস সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও চড়া দামের বাজার এখন সাধারণ মানুষের অস্বস্তির কারণ। টমেটো, ঢেঁড়স বাদে বেশিরভাগ সবজির দামই ৮০ টাকা বা তার চেয়ে বেশি।
বিক্রেতারা বলছেন মৌসুম বদলানোর কারণেই বেড়েছে সবজির দাম। বাড়ার কারণ হলো এই সময়, কারণ এখন শীতকালও না এখন গরমকালও না, মোটামুটি এই সময় মানে আপনার দামটা একটু বেশি থাকে। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ না নিলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। এভারেজ সবগুলোর দামে একটু বেশি বিক্রি হচ্ছে, যেগুলোর তুলনায় অনেক বেশি হয়ে গেছে। কৃষকের জন্য এটা ঠিক না, নিম্ন শ্রেণীর আয়ের জন্য ওটা ঠিক না। গ্রামে গিয়ে কাজ করব, আজকে 40 বছর ঢাকা থেকে বিদায় হতে হবে। সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত, মনিটরিং করা উচিত। এদিকে ডিমের দাম ডজনে বেড়েছে 5 থেকে 10 টাকা, বেড়েছে চালের দামও। তবে এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমতে পারে বলে জানালেন বিক্রেতারা। রোজার ঈদের পরের থেকে লিটারে 14 টাকা বাড়াইছে, 5 কেজি তেল একটা 70 টাকা বাড়াইছে, এবং আরো কি বাড়বে না কমবে আমরা এই পর্যন্ত কোনো নিউজ আর পাইনি। জনগণের কেউ দেখার মতো লোক নাই তো, বলে কোনো লাভ নাই তো, অনেক বলছি। 400 টাকা কেজি, 500 টাকা কেজি, মাছের দাম খুব কম, বাজারে কাস্টমার নাই। তবে কিছুটা স্বস্তি রয়েছে মাছ ও মুরগির বাজারে। বেশিরভাগ মাছই মিলছে কম দামে, আর ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 160 টাকা ও সোনালীর কেজি 270 টাকা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। আমার চোখ আমার আলো প্রকল্পের আওতায় ভোলায় 10,000 মানুষের চোখের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 8 দিন হাসপাতাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার, ডেটা ইয়াকা ও ডাক্তার কে জামান BNSB চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চর ফ্যাশন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই সেবা পাচ্ছেন। পাইলট প্রকল্পটি সফল হলে অন্যান্য জেলাতেও চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে। ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন ফজল রাব্বি। অন্ধ মানুষের চোখের আলো জ্বালাতে উপকূলীয় জেলা ভোলায় কাজ করছে 8 দিন হাসপাতাল সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। এবছরের জানুয়ারি থেকে আমার চোখ আমার আলো প্রকল্পের আওতায় 8,500-এর বেশি মানুষ পেয়েছেন চোখের চিকিৎসা। 8 দিন হাসপাতাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার, ডাটা ইয়াকা ও ডাক্তার কে জামান BNSB চক্ষু হাসপাতাল যৌথভাবে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় 4,600 মানুষের মাঝে চশমা বিতরণ করা হবে। ছানি অপারেশন করা হবে 3,000-এর বেশি মানুষের। এ সেবা পেয়ে খুশি স্থানীয়রা। মঙ্গলবারে চক্ষু অপারেশন করতে খুব ভালো দেখি, চোখে ছানি করছিল, বিনামূল্যে চোখে অপারেশন করছি। প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণে অংশীজন সভায় বক্তারা বলেন, অপারেশন কার্যক্রম শুরু হয়েছে এবং যাদের জটিলতা বেশি তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। শুধু আমরা সেবা করি তাহলে হবে না, আমাদেরও এখানে অনেক সচ্ছল মানুষ আছে, সক্ষম মানুষ রয়েছে, তাদেরও এই প্রোগ্রামের সাথে একাত্ম করতে হবে। 35+দের শুধু সেবা দেওয়া হতো, কিন্তু এই আজকের এই মিটিং থেকে ওনারা সিদ্ধান্ত নিলেন বয়সের বাড়ার থাকবে না, সবার জন্য এই সেবাটা উন্মুক্ত করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে ডাটা ইয়াকা অস্ট্রেলিয়ার IT বিশেষজ্ঞ মোহাম্মদ হাসিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদুল হক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আজকের এই ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। অটোরিকশা মুক্ত রাস্তা ও বাইকারদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাইকারদের সংগঠন মোটো ক্লাব 98। রাজধানীর সড়কগুলোতে অটোরিকশার বেপরোয়া চলাচল বন্ধের দাবি জানান তারা, এজন্য আইন প্রণয়নের তাগিদ দেন বাইকাররা। বনানীতে যারা বাইকারদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। রাজধানীর আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী আরহামুল হক চৌধুরীর 20তম একক প্রদর্শনী। দলিলের দৃশ্যপট শিরোনামের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে 31টি বাংলা ক্যালিগ্রাফি চিত্রকর্ম, যা রচিত হয়েছে দুর্লভ প্রাচীন দলিলের ওপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটি ও ঔপনিবেশিক আমলের দলিল প্রদর্শনীতে স্থান পেয়েছে। 3 দশকেরও বেশি সময় জুড়ে আরহামুল হক চৌধুরীর সৃজনধর্মী কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে সংস্কৃতি, ভাষা ও পরিবেশের প্রতি গভীর সংযোগ। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীটির মাধ্যমে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকা সঙ্গে শিল্পীর 30 বছরের সম্পর্ককে শ্রদ্ধার সাথে স্মরণ করে। পার্টেক্স খেলার খবর।
6 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। চলতি বছর এটি টাইগার জুনিয়রদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে 103 রানে হারায় আজিজুল হাকিম তামিমের দল। হামবান্তোতায় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে 26 এপ্রিল। কাতারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী নারী খেলোয়াড়রা চমৎকার সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপস্থিত নারী ক্রীড়াবিদরা বলেন, বাংলাদেশের খেলাধুলার সুযোগ বাড়াতে কাতার ফাউন্ডেশনের আশ্বাস তাদের আশাবাদী করেছে। একই সাথে এই সফরের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফর করা জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফুটবলার শাহিদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্প্রীতির বন্ধনের জন্য স্পোর্টসটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। এখানে ঠিক বাণিজ্যিক দৃষ্টিকোণ বা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটা না দেখে আমরা একটা সম্প্রীতির দিক থেকে দেখেছি এবং আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে, তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। তিনি একই জেলার রাশেদ বলিকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন। বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রায় 23 মিনিটের লড়াই শেষে আয়োজক কমিটি শরীফকে বিজয়ী ঘোষণা করে। গতবারের মতো এবারও এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা, দুদেশের সীমান্তে গোলাগুলি, দিল্লি এবং ইসলামাবাদে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ। কাশ্মীর ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে কংগ্রেসের সমর্থন, সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের, দুদেশকে সংযম দেখাতে বলল জাতিসংঘ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আগে নির্বাচন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি এনসিপির। রাজধানীর রামপুরায় বিক্ষোভ। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস মোয়াজ্জেমের তদবির বাণিজ্য ও শত কোটি টাকার দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড়, এখনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।